1913। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? যাচ্ছে। জোরে বলো। সাল 1913, বাংলা 1320 মাঘ মাস। কলকাতার শ্যামবাজারে জনৈক হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বিবাহযোগ্যা মেয়ে স্নেহলতার জন্যে একটি বিয়ে পাশ পাত্রের সন্ধান পান, কিন্তু প্রায় 2000 টাকার পণ দেওয়ার সামর্থ্য কন্যাপিতা হরেন্দ্রনাথের ছিল না। তাই পিতাকে পরিত্রাণ করতে 15 বছরের স্নেহলতা বেছে নিয়েছিল এক আশ্চর্য উপায়। বেছে নিয়েছিল দুপুরের নির্জন ছাদ, কেরোসিন তেল, দেশলাই বাক্স আর পরনের শাড়ি। শাড়িতে কেরোসিন ঢেলে দেশলাইয়ের আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল সে। 1914 শ্রাবণ 1321-এ সবুজপত্র মাসিক পত্রিকায় একটি গল্প প্রকাশিত হল। গল্পের নাম স্ত্রীর পত্র, লেখক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি নিয়ে সমাজে আলোড়ন শুরু হল। প্রতিবাদীদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী নেতা বিপিন চন্দ্র পাল স্বয়ং। গল্প নাকি অবাস্তব। রবীন্দ্রনাথ বলেছেন, প্রথম আমি মেয়েদের পক্ষ নিয়ে স্ত্রীর পত্র গল্প বলি। বিপিন পাল তার প্রতিবাদ করেন, কিন্তু পারবেন কেন? কেবলমাত্র স্নেহলতার ঘটনাটি তাকে আলোড়িত করেনি। বাংলার সমাজ ব্যবস্থায় বিভিন্ন সময় মেয়েদের জীবনের ব্যথার স্বরূপ তাকে বারবার দেখতে হয়েছিল। নারীর অবস্থান, পদে পদে তার অমর্যাদা, দাম্পত্য জীবনের বেসু তার পরিচিত জীবনে দেখেছিলেন রবীন্দ্রনাথ। নারীর জীবনের ব্যথা কখনো তিনি অনুভব করেছিলেন পরিচিত বলয়, কখনো নিজের বাড়িতে পিতা হিসেবে। এই গল্প সেই উপলব্ধির প্রতিবাদী আখ্যান। তাই তার গল্পের নায়িকা আগুনে পোড়া মেয়েটি নয়, সে শুধু বিন্দু। তার বদলে রবীন্দ্রনাথের গল্প জুড়ে বসল মেজ বউ, তার নাম মৃণাল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দেশান্তরী নিবেদন রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র অবলম্বনে শ্রুতি নাটক ইতি মৃণাল।
বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছি, চিঠি লিখবার ফাঁকটুকু পাওয়া যায় না। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এই তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জয় করি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলাম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলেন, মৃণাল মেয়ে কি না, তাইও বাঁচল, ব্যাটা ছেলে হলে কি আর রক্ষা পেত? আমার মরণ নেই, সেই কথাটি ভালোভাবে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা আসবে কেন? সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলাম। আমার খুঁতগুলি সব স্তরে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন সময় লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। এই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘর কন্যার মধ্যে এত কাল কাটিয়েও আজও সে টিকে আছে। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায়, তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবে। কিন্তু কি করবো বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই তাকে। তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। আমার একটা জিনিস তোমাদের ঘর কন্যার বাইরে ছিল, সেটা তোমরা কেউ জানো। আমি লুকিয়ে কবিতা লিখতাম, সে ছাইপাশ যাই হোক। সেখানে তোমাদের অন্দরমহলে পাঁচিল ওঠে, সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি
সে এই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়িনি। একদিন জানলুম আমি মা হতে চলেছি। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাওয়ার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন নিজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলাম, কিন্তু মুক্তি পেলাম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাগজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অপরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কোনোদিনও কোথাও মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে? আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন তেমন করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকার হতো না, কিন্তু আমার সংসারে পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোত্থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল ধরল। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিল, তোমরা সেদিন ভাবলে কি আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করবো বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্য এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে পড়ল। তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদি করে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবে সে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্য সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম।
দিদি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়ে মাথাটি খেতে বসলে। আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম। এমন ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহ করিয়ে নিয়ে তার মনটা হালকা হল। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র চেয়ে কম ছিল না, এই কথা লুকিয়ে পড়লে অন্যায় হতো না। পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারব না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটি কোণও ছেড়ে দিতে চায়নি যেমনি একটা অনাবশ্যক জিনিস পরে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনাশায় স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, তার উপরে তাকে ভোলাও শক্ত। সেই জন্য আস্তাপুরেই তার স্থান। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার ভয় দেখে আমার বড় দুঃখ হল। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সে কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলাম। কিন্তু আমার ঘর তো শুধু আমার ঘর নয়, কাজেই কাজটা আমার জন্য সহজ হল না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মরবার জন্য। আমি বললাম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মারমূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন তাকে অত্যন্ত বিরক্ত ভান করে পোড়া কপালে মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে। বললে, নিশ্চয়ই বসন্ত বসে গেছে, কেননা ও যে বিন্দু। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেরোয় ধরল। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মতি সংসারে তো কোনো দিন দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল, সে কথা আমার মনে করবার কোনো কারণ বহু কাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই মেয়েটি।
দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতাম সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজে তো দরকার ছিল না। কিন্তু বিন্দু অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতে সেই গাবের গাছে নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানত ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার গল্পের মধ্যে আমার ঘরকন্যার মধ্যে এই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল, সেই দিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে নয়। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি, তোমরা মনে মনে আমাকে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হল। বড় যা বললেন, বাঁচলাম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। তোমাদের কাছে শুনলুম সকল বিষয়েই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলে। দিদি, আমার আবার বিয়ে করা কেন? বিন্দু, তুই ভয় করিস না, শুনেছি তোর বর ভালো। বর যদি ভালো হয়, আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে দেখতে আসবার নাম করলে না। বড় দিদি তাকে বড়
থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এই কথা বলবার সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলব? আমি যদি মারা যাই তাহলে তার কি হবে? দিদি, বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে কি? দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে আমি তাই করব। তোমার পায়ে পড়ে দিদি, আমাকে এমন করে ঠেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে দুঃখ যদি থাকে তা সে কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই। বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হবে তা হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে পরের বাড়িতেই হওয়া চাই, সেটাই তাদের কৌলিক প্রথা। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম। বোধ করি বড় যার চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেনি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললেন, দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন গেল। তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমাদের জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের পাশে বাস করতে দিয়েছিলাম। সকালে উঠে আমি নিজে তাকে দানা খাইয়ে আসতাম। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলে। দিদি, আমার স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমাকে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না। তিনি আমার শাশুড়িকে জমের মতন ভয় করতেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাশ করা কয়লার উপর বসে পড়ল। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে? ও তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালাবন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু তো ভয়েই মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে, সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে। তার বিস্তারিত বিবরণ লিখবার দরকার নেই।
ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি করে আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। কিন্তু তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে। ও কখনো মিথ্যে বলেনি। কেমন করে জানলে? আমি নিশ্চয়ই জানি। বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিবাহ দিয়েছে, সে কথা কি আদালত শুনবে না? তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসে? আমি নিজের গয়না বেচে যা করতে পারি তা করব। উকিল বাড়ি ছুটবে নাকি? এই কথার জবাব নেই। কপালে পরাঘাত করতে পারি, তার চেয়ে বেশি আর কি করব। ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে ভীষণ গোল বাঁধিয়েছে। সে বলেছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে জানি, কিন্তু আমি স্পর্ধা করে বললাম, তা দিক থানায় খবর। এই বলে মনে করল বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকে। কিন্তু খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এ বাড়িতে সে যদি থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না, মন্দ স্বামীর দৃষ্টান্ত দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। আমি নিশ্চয়ই জানতাম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না। কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তাকে আমি ডেকে বললাম, শরৎ, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই ব্যবস্থা করে দিতেই হবে। বিন্দু আমাকে চিঠি লিখবার সাহস করবে না, লিখলেও তা আমি পাবো না। এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ফাটিয়ে দিতে, তাহলে সে বেশি খুশি হতো। শরতের সঙ্গে আমি আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ মেজো বউ? তোমার জ্বালায় কি শেষে জেলে যাব? সেই যা গোড়ায় বাঁধিয়েছিল তোমাদের বাড়িতে এসে উঠেছিল, কিন্তু তা তো তোমাদেরই কীর্তি। বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই লুকিয়ে রাখতাম, কিন্তু সে আর আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠল। আমি জানতাম শরৎ আমাদের বাড়িতে যাতায়াত করে, এই তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন ওকে কোন রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্যে আমি ওকে ভাই ফোঁটাটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতাম, ঘরে রাখতুম না। তোমার কাছে শুনলাম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে সে
শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বললে, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে আবার তাকে তখনই শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছে। এর জন্য তাদের খেসারত আর গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁজ এখনো তাদের মন থেকে মনেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এই কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসব। আমাকে নিয়ে বিষম লেঠা। বুধবার আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হল। আমি শরৎকে ডেকে বললাম, যেমন করে হোক বিন্দুকে তোকে বুধবারে পুরী যাওয়ার গাড়িতে তুলে দিতেই হবে। ভয় নেই দিদি, আমি বিন্দুকে গাড়িতে তুলে একদম পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথে দেখা হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। কি শরৎ, সুবিধা হলো না বুঝি? না, রাজি করাতে পারলি না? তার দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মরেছে। ওদের বাড়ির যে ভাইপোটির সঙ্গে আলাপ করে নিয়েছিল তার কাছে খবর পেয়ে সে তোমার নামে একটা চিঠি রেখে গিয়েছিল। সেই চিঠি তারা নষ্ট করেছে। যাক, শান্তি হল। দেশশুদ্ধ চটে উঠল, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে, এই সমস্ত নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন, এবং বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখবার বিষয়। বিন্দিটার এমন পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলায়ও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষদের খুশি হয়ে হাততালি দেওয়া, তাও তার ঘটে এলো না। মরেও লোকদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলে, কিন্তু সেই কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বইতো না, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক,
তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাকে বিধাতাকে মন্দ বলতে পারে। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মোটের উপর আমার এমন ভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো অতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেওয়ার চেষ্টা করতাম। অতএব আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। বিধাতাকে জিজ্ঞাসা করলেন, তোমার বিশ্বজগৎ তার 6 ঋতু সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতে হবে? মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল? কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওরে মেজবউ, ভয় নেই তোর। তোর মেজবউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আমি আর ভয় করি না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে। এইবার মরেছে মেজবউ। চিরসখা হে ছেড়ো না মোরে,
তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, আমার পুরনো ঠাট্টা আমি তোমাদের সাথে করব না। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচব। তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল। শ্রাবণ 1321। সুধা